আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। প্রিয় বন্ধুরা, প্রীতি, সালাম এবং শুভেচ্ছা নেবেন। বাংলাদেশের রাজনীতিতে প্যারালালি অনেকগুলো ডেভেলপমেন্ট হচ্ছে। আমরা যখন একটা বিষয়ে কথা বলি ভাববেন না যে ওইটাই একটা বিষয়, আরো একই সাথে অনেক ঘটনা ঘটছে। আবার আপনারা অনেক প্রশ্ন করেন আমাদের, কিন্তু কোনো প্রশ্নেরই আসলে স্ট্রেইট ফরওয়ার্ড এই মুহূর্তে উত্তর নেই। তবে যেহেতু প্রশ্নগুলো উত্থাপিত হচ্ছে, প্যারালালি অনেক ডেভেলপমেন্ট হচ্ছে, কোথাও না কোথাও গিয়ে আমরা পৌঁছব। বঙ্গভবনে আমাদের রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আহমেদ চুপ্পুর সাথে সেনাপ্রধান জেনারেল ওয়াকার খান এবং চিফ অব জেনারেল স্টাফ আর্মি মিজানুর রহমান শামীম, লেফটেন্যান্ট জেনারেল শামীম নামেই তিনি পরিচিত। তো লেফটেন্যান্ট জেনারেল শামীম এবং জেনারেল ওয়াকার রাষ্ট্রপতির সাথে দেখা করেন, এবং এই দেখা করার খবরটা কিন্তু অনেকের কাছেই চলে গেছে, এবং সেই থেকে একটা আগ্রহ ছিল যে তাদের হঠাৎ করে দেখা করা। এবং জেনারেল ওয়াকার সাধারণত একা যান, অথবা তিনি তিন বাহিনীর প্রধানকে নিয়ে যান, কিন্তু হঠাৎ করে লেফটেন্যান্ট জেনারেল শামীমকে কেন নিয়ে গেলেন? তো এটা নিয়ে একটা কথাবার্তা হচ্ছে, কিন্তু যেহেতু এই তিনজনের ভেতরে এই বৈঠকটা ছিল, এটা খবর পাওয়াটা একটু, মানে এই নিউজটা খুব একটা আসেনি এবং আমি কোথাও দেখিনি। বাট আই কেপ্ট অন ট্রাইং যে তাদের ভেতরে কি আলোচনা হয়েছিল। তাদের ভেতরে আসলে এটা একটা বলা যায় যে আহ, পারস্পরিক কুশল বিনিময়, শরীর স্বাস্থ্যের খবর নেয়, এগুলো হয়েছে। কিন্তু জেনারেল ওয়াকার গিয়েছিলেন বেসিক্যালি প্রেসিডেন্টকে কিছু বিহাইন্ড দ্য সিন যে ডেভেলপমেন্ট হচ্ছে সেই ডেভেলপমেন্ট সম্পর্কে প্রেসিডেন্টকে ইনফর্ম করতে গিয়েছিলেন। তার মধ্যে একটা হলো যে আপনারা জানেন যে ডক্টর ইনুসের প্রস্থান নিয়ে কিন্তু বেশ আলোচনা হচ্ছে। এই দেশের ভেতরের যেসব স্টেক হোল্ডার্স আছে এবং দেশের বাইরে যারা রয়েছেন, যারা বিশেষ করে আমেরিকা, ভারত যারা রয়েছে, যেসব দেশ আমাদের ইন্টারনাল পলিটিক্স এবং বর্তমান সিচুয়েশনের সাথে কোনো না কোনোভাবে ইনভলভ। যদিও আপনি যদি জিজ্ঞেস করেন তারা বলবে এটা বাংলাদেশের আভ্যন্তরীণ ব্যাপার, আমরা জানি না, কিন্তু বিষয়টা রাজনীতি তো আপনারা জানেন। তো একটা মুভ আছে ডক্টর ইউনূসকে সরিয়ে দেওয়ার। তো সেই ক্ষেত্রে জেনারেল ওয়াকার আসলে রাষ্ট্রপতিকে এই বিষয়টাই জানাতে গিয়েছিলেন এবং বলেছিলেন যে ডক্টর ইউনূস চলে গেলে কি হবে। তো রাষ্ট্রপতি বেসিক্যালি আজকাল যেটা হয়েছে, তিনি শোনেন বেশি, বলেন কম। তো তিনি শুনেছেন এবং তিনি বলেছেন যে দেখেন, আপনারা যে সিদ্ধান্ত নেন আমার কাছে যদি সইয়ের জন্য আসে আমি সই করে দেবো, কারণ আমি তো এই রাজনৈতিক সিদ্ধান্ত বা এই পরিবর্তন এই বিষয়গুলোর সাথে ইনভলভ না। আমি একটা আলংকরিক পদে রয়েছি, সুতরাং আপনারা যে সিদ্ধান্ত নেবেন, যদি ডক্টর ইউনূস চলে যেতে চায়, উনি নিজে পদত্যাগ করে বা যাই হোক, আমার যদি অ্যাপ্রুভাল দরকার হয় সেই অ্যাপ্রুভালটা আমি করে দেব। তো এইটা ছিল কি আলোচনা। এই আলোচনায় কেন লেফটেন্যান্ট জেনারেল শামীমকে নিয়ে গেলেন, এটা নিয়েও একটা কথা উঠেছে। কারণ কারণ আরো একটা মুভ আছে যে সেনা প্রধানের পদ থেকে ওয়াকার খানকেই বরং সরিয়ে দেওয়া হবে, এরকমও একটা মুভ কিন্তু আছে। ওয়াকারের বিরোধিতা এখন অনেক বেশি, আগের যে কোনো সময়ের চাইতে ওয়াকারকে সরিয়ে দেওয়ার জন্য জাতীয় ও আন্তর্জাতিক তৎপরতাগুলো কাজ করছে, এবং এমনকি আমেরিকা ও তার উপর হ্যাপি না। আমি আপনাদের জানিয়ে রাখলাম, খুব লেটেস্ট ডেভেলপমেন্ট হলো। তো ওয়াকার সরে গেলে কে আসবে সেটা নিয়েও তো, কে হবে পরবর্তী সেনা প্রধান, এগুলো নিয়ে আলোচনা হচ্ছে। দুজনের নাম আসছে, তার মধ্যে একজন হলো এই লেফটেন্যান্ট জেনারেল শামীম। এই শামীমকে এই কারণে রাষ্ট্রপতির কাছে নিয়ে গেছে কারণ ওয়াকার জানেন যে হয়তো তিনি যেতে চান না। ফার্স্ট থিং, হি ডাজন্ট ওয়ান্ট টু গো। তিনি সেনা প্রধান হিসেবে তার 3 বছরের যে মেয়াদ সেটা তিনি শেষ করতে চান, এবং এর জন্য তিনি সবার কাছে গিয়েছেন। তিনি বিএনপির সাথে আপোষ করেছেন, তিনি জামাতের তো আগের থেকে তিনি নিজেই জামাত, তিনি ইউনূসের সাথে অনেক ছাড় দিয়ে চলাচল করেন। তিনি দেশের অনেক ক্ষতিকেও গায়ে নেননি নিজের পথ ধরে রাখার জন্য, কিন্তু তিনি এটাও জানেন যে তাকেও হয়তো চলে যেতে পারে, এবং তিনি চলে গেলে আহ, তার পদে আসার একটা সম্ভাব্য নাম হলো এই লেফটেন্যান্ট জেনারেল শামীম। তো শামীমকে তিনি নিয়ে গেছেন যাতে শামীমও দেখলো ব্যাপারগুলো কি হয়। শামীমকে তিনি এনগেজ করলেন বিষয়গুলোর মধ্যে দিয়ে। তো এভাবে চলছে, অনেক অনেক আপডেট হচ্ছে। আমি চেষ্টা করব যে একসাথে সব না বলে মাঝে মাঝে বলতে। তো আজ একে বলে বিলকুল হাওয়া টাইট, পুরো হাওয়া টাইট হয়ে গেছে ডক্টর মোহাম্মদ ইউনূসের। অনেকদিন আগে আমি একটা ভিডিও করেছিলাম
যে হিলারি ক্লিন্টনের সঙ্গে কথা বলার জন্য ডক্টর ইউনূস ফোন করেছিলেন, কিন্তু হিলারি ক্লিন্টন ফোন ধরেননি। কিন্তু পেছনের ব্যাপারটা আমি জানতাম না। গতকালকে একটা আমি নিউজ চ্যানেলে একটা ভিডিও দেখছিলাম, ফক্স টিভিতে হচ্ছিল, লাইভ হচ্ছিল, হিলারি ক্লিন্টন স্পিক্স অ্যাট অন কাউন্সিল অন ফরেন রিলেশনস। হিলারি ক্লিন্টন বলছেন, দেখতে পাচ্ছেন কিনা জানি না আমি, এখন তো ভিডিও তো আমার এখানে চলবে না, আর ভিডিও লাগাতেও পারবে না, কারণ এটা ফক্স টিভির নিউজ আছে, এখন আমি কাটতেও জানি না। এখন বোঝা গেল যে কেন হিলারি ক্লিন্টন ফোন ধরেননি। হিলারি ক্লিন্টনকে যখন জিজ্ঞেস করা হয় যে আপনাদের তো একটা ফাউন্ডেশন আছে, সেই ফাউন্ডেশনের নামটা বারবার উঠে আসছে এই বাংলাদেশের আপনার সরকার পরিবর্তন নিয়ে, এই রেজিম চেঞ্জের সঙ্গে নাকি আপনার ফাউন্ডেশন নাকি জড়িত, এইটা মানে প্রশ্নকর্তা জিজ্ঞেস করেন। তখন হিলারি ক্লিন্টন একটা কথা বলেন, দেখুন ফাউন্ডেশন আমাদের আছে, সেই ফাউন্ডেশনের সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনূসের যোগাযোগও আছে, তার অংশীদারিত্ব আছে, কিন্তু এই রেজিম চেঞ্জ যেটা হয়েছে তার সঙ্গে না আমাদের সম্পর্ক আছে, না আমাদের দলের কোনো সম্পর্ক আছে, আর আমেরিকার সম্পর্ক আছে বলে আমি বিশ্বাস করি না। মানে পুরোপুরি আমেরিকা সহ নিজের দলকে নিজেকে পুরো একেবারে সরিয়ে নিলেন। তারপর প্রশ্নকর্তা দ্বিতীয় প্রশ্ন করেন যে এটা শোনা যাচ্ছে যে হিলারি ক্লিন্টন এবং বিল ক্লিন্টন তাদের জন্যই তাকে বাইডেন তাকে এখানে এনে তার সাথে ছবি তোলা হয়েছিল, তার সঙ্গে বিশেষ সাক্ষাৎকার ব্যবস্থা করা হয়েছিল। তখন উনি বলেন প্রত্যেকটা রাষ্ট্রনেতার সঙ্গে নোবেল জয়ীর অনেক আলাপ থাকে, তিনি অনেক রাষ্ট্রনেতাদের মধ্যে একজন। আমি বলছি না তার সঙ্গে আমার আলাপ নেই, তিনি আমার ফাউন্ডেশনের কেউ নন, এই কথা আমি বলছি না। আমি বলছি তিনি আমাদের ফাউন্ডেশনের লোক, আর তার ফাউন্ডেশনে তার অংশীদারিত্ব রয়েছে, তার ফাউন্ডেশন এখানে কাজকর্ম করে এবং সেই কাজকর্ম আমরা দেখি। কিন্তু এই রেজিম চেঞ্জের ব্যাপারে এবং ডক্টর ইউনূসকে ওখানে বসানো এবং এই সমস্ত আমাদের যে জড়ানো হচ্ছে, এর মধ্যে কিন্তু আমরা নেই, এবং আমেরিকা আছে বলে সেটাও উনি অস্বীকার করে দেন। মানে ভবিষ্যতে ওর ডেমোক্র্যাটরা যাবে, তো তখন তো ডেমোক্র্যাটের ব্যাপারে তো এই ফুটেজটা তো রয়ে যাবে, তখন ফুটেজটা তো ব্যবহার করা হবে, তখন তার বিরুদ্ধেই ব্যবহার করা হবে। ওই জন্য আগে থেকে নিজেকে সরিয়ে রেখে দিলেন, একেবারে সমস্ত ডক্টর ইউনূস থেকে একেবারে কাঁচি চালিয়ে দিলেন নিজের সম্পর্ককে, নিজেকে এবং হিলারি ক্লিন্টনকে এবং নিজের সংস্থা যেটা ক্লিন্টন ফাউন্ডেশন আছে। তাহলে কি হলো, আমার খবরটা তখন আমি ধরতে পারিনি, কালকে যেটা আমি ধরতে পারলাম যে ব্যাপারটা আসলে এই। ওই জন্য ডক্টর ইউনূস অত পাগলের মতো গিয়েছে যে প্রভু তো ছেড়ে দিয়েছে, ট্রাম্প তো করবে না, কিন্তু ক্লিন্টন আর বাইডেন এরা যদি না করে তাহলে পরে যাবে কোথায়। এখন সত্যি সত্যি দেখা যাচ্ছে যে তার পেছনে কোনো আশীর্বাদের হাত আর নেই। সারা আমেরিকা হাত তুলে নেওয়া মানে বিশ্ব হাত তুলে নেওয়া। এই যে আপনার ইউরোপিয়ান ইউনিয়ন এলো, ইউরোপিয়ান এলো, তারা যে এসে এত ভালো ভালো কথাবার্তা বললো, বলে টলে গিয়ে কাউন্সিলের কর্তা ব্যক্তি যিনি আছেন মহিলা, তিনি গিয়ে একটা উল্টো রিপোর্ট দিয়ে দিলেন, দিয়ে একেবারে ইউনূসকে চাপে ফেলে দিলেন যে ইনক্লুসিভ নির্বাচন করতে হবে। সেই রিপোর্টটা একেবারে ইউনূসের গলার ফাঁস হয়ে গেল। এত খাইয়ে দাইয়ে অমুক করে তমুক করে কিছুই হলো না। তা দেশের যিনি এখন আমি শুনছি আমাদের দেশের যে আমেরিকায় যে অ্যাম্বাসেডার আছেন, খবরটা এখনো আমার কাছে কনফার্ম নয়, শুনেছি যে আমাদের যে আমেরিকায় যে রয়েছে রাষ্ট্রদূত রয়েছে, সেই রাষ্ট্রদূতকে বাংলাদেশে পাঠানোর ব্যাপারে ব্যবস্থা করা হচ্ছে।
আর সেটা কি ব্যাপারে ব্যবস্থা করা হচ্ছে সেটা এখন প্রধানমন্ত্রী মোদিই বলতে পারবেন। তাকে কেন বিশেষ অ্যাসাইনমেন্ট দিয়ে বাংলাদেশে পাঠানো হচ্ছে। এখন যেমন সার্জিও গোরকে বিশেষ অ্যাসাইনমেন্ট দিয়ে আমেরিকা পাঠিয়েছে, প্রথমে উদ্দেশ্য ছিল অন্য, এখন উদ্দেশ্য পাল্টে গেছে, আর ভারতবর্ষের উদ্দেশ্য তো বরাবর একই রয়েছে। এখন ডক্টর মোহাম্মদ ইউনূস পড়েছেন এখন মহা প্যাঁচে, তার হাওয়া তো টাইট হয়ে গেছে। তিনি এখন করেছেন কি, রোজ এখন খলিলকে কাতারে ফোন করছেন, ফোন করে কাতারে বলছেন দেখেন না একটুখানি আপনি আপনি যদি শেখ হাসিনাকে একটুখানি ফোন করেন, ফোন করে দেখেন না যদি একটুখানি কিছু হয়, একটু ব্যবস্থা হয়, যদি একটু উনি নরম টরম হন, উনি যদি আমার একটা সেফ এক্সিটের ব্যবস্থা মোদি সাহেবকে দিয়ে করে করতে পারেন, তাহলে পরে আমি অনেক নিশ্চিন্ত হতে পারি। কারণ এখন ডক্টর ইউনূসকে পুরো গিলে নিয়েছে জামাত, যেটা খলিলের বক্তব্য, গিলে নিয়েছে জামাত। প্রশাসনের সমস্ত জায়গায় রয়ে গেছে জামাতের লোক। জামাতের লোকের বাইরে কোনো কিছু পাবেন না আপনি। আর যেখানে যেখানে যত সরকারি প্রতিষ্ঠান আছে সেখানে জামাতের লোক। আর তিনি যে আদেশটা দিচ্ছেন, যেখানে সচিব আছে সেই সচিবও জামাতের লোক, ফলে তার আদেশটা ক্যারি আউটই হচ্ছে না। এবার উনি পড়েছেন বিপদে, জামাত যেতেও দেবে না। জামাত শিকন্ডি খাড়া করে রেখে দিয়েছে, শিকন্ডি খাড়া করে রেখে দিয়ে জামাত নিজে থেকে চালাচ্ছে, সরকার চালাচ্ছে। মানে যেটা পাকিস্তানে হয়, সামনে শাহবাজ শরীফের মুখটা রয়েছে, পেছনে পাকিস্তানি আর্মি চালায়। এখানে সামনে মোহাম্মদ ইউনূস রয়েছে, পেছনে করছে কি জামাত চালাচ্ছে। সব দোষ গিয়ে পড়ছে গিয়ে মোহাম্মদ ইউনূসের ঘাড়ে। যত ফাঁসির দড়ি গলায় একটা করে ঝুলছে মোহাম্মদ ইউনূসের গলার মধ্যে। এখন উনি ফেসে গেছেন। আরো একটা ভিডিও আমি করেছিলাম দর্শক, সেটা হচ্ছে যে আমাদের বাংলাদেশে যখন আক্রমণের ব্যাপারটা যখন কথা বলা হয়, মানে আলোচনায় ওঠে, সেই সময়তে যেহেতু দেশের প্রধানমন্ত্রী হিসেবে এখনো পর্যন্ত আমাদের বিবেচনায় শেখ হাসিনাই রয়েছেন প্রধানমন্ত্রী, তাই তার একটা অনুমতি নেওয়ার জন্য আমাদের এখান থেকে গিয়েছিলেন, অজিত দোভাল গিয়েছিলেন। সেই ভিডিওটা আমি করেছিলাম। অজিত দোভাল দেখা করলেন শেখ হাসিনার সঙ্গে, কথাবার্তা হলো, এটা দিন 15 আগে। সেই সময় অজিত দোভাল ওই অনুমতি চান। তিনি তখন তিনি বলেন হ্যাঁ কিছু কোলাটারাল ড্যামেজ তো হবে, মনে পড়ছে আপনাদের, আমি বলেছিলাম একটা ভিডিওতে, কিছু কোলাটারাল ড্যামেজ তো হবেই। সেই সময় নাকি তিনি আর একটা বাক্যও বলেছিলেন, যেটা গতকালকে জানতে পারলাম। একটা বাক্য, সেটা হচ্ছে যে সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল বেঁকাতে হয়। তার মানে এখন আঙুল বেঁকাচ্ছে শেখ হাসিনা, এখন আঙুল বেঁকাচ্ছেন। এখন কতটা টেরা করবেন উনি আঙুল, সবটা খেলাটা কিন্তু শেখ হাসিনা খেলছেন। সামনে মোদিজির মুখ, খেলছেন কিন্তু শেখ হাসিনা আর অজিত দোভাল, জেনে রাখবেন, পুরোটা খেলছেন দুজনে মিলে। আর সামনে রয়েছে নরেন্দ্র মোদীর মুখ। নরেন্দ্র মোদী মুখে কিছু বলছেন না, যা করছেন কিন্তু এই দুজনে আলোচনার ভিত্তিতে করছেন। এই যে লোক লস্কর সাজোয়া বাহিনী এত কিছু দেখছেন না, সব হচ্ছে গিয়ে শেখ হাসিনার অনুমতি অনুসারে কিন্তু হচ্ছে। একটাও কিন্তু ওনার অনুমতি অনুসারে হচ্ছে না এমন কোনো খবর কিন্তু আমাদের কাছে নেই, সব কিন্তু ওনার অনুমতিতে আছে। তো এখন এই যে অনেকেই আমাকে প্রশ্ন করেন যে আপনি এত খবর পান কি করে। ভাই, খবর কেউ আপনার কাছে হেঁটে আসবে না, আপনাকে খবরের কাছে পৌঁছাতে হবে। আমরা সাংবাদিকরা কি করি, যা সারা জীবনে আমরা করে এসেছি, এই নেট আসার পরেতে, বিশেষ করে টেলিফোনে যখন আমাদের জিও যখন আমাদের মানে আনলিমিটেড করে দিল, সেই সময়তে আমরা তখন বিদেশি কাগজগুলো, বিদেশি চ্যানেলগুলো আমরা সব সাবস্ক্রাইব করে রেখে দিই। যেখানে কোনো ইম্পর্টেন্ট নিউজ হবে সঙ্গে সঙ্গে আমাদের কাছে চলে আসে। আমাদের অনেকের এক্স হ্যান্ডেল আমাদের সমস্ত ফলো করা আছে, আমাদের তার কিছু করলেই আমাদের কাছে চলে আসবে। ট্রাম্প কিছু করলে ট্রাম্পের সোশ্যাল মিডিয়ার আমার করা রয়েছে, আপনারা করে রাখুন না,
এই যে আপনি যে খবরটা আমার কাছ থেকে পাচ্ছেন, সেই খবরটা কিন্তু একদিন আগে আপনি পেতে পারেন, কিন্তু আপনারা সেটা করবেন না। কিছু না, সাবস্ক্রাইব করে রাখলেই হলো, তার জন্য পয়সা লাগে না। কিছু কিছু কাগজে হয়তো পয়সা লাগে, সেগুলো করবেন না, বাকিগুলো তো করতে পারেন। তো যাই হোক, এখন ডক্টর ইউনূসের এখন হাওয়া টাইট হয়ে গেছে। ডক্টর ইউনূস এখন ভাগতেও পারছেন না, ভাগতে গেলে জামা চেপে ধরবে। আর ভাগার জন্য বসে রয়েছে আর কে জানেন? সেটা হচ্ছে আর একজন আপনাদের ওই ওই এ কি বলে, শফিকুর রহমান। শফিকুর রহমান এখন চুপচাপ রয়েছে। সে এখন ভাগার চেষ্টা করছে। সে এখন নানান জায়গায় হাত পা ধরছে, এদিক ওদিক বন্ধু বান্ধবের সঙ্গে, বিদেশি বন্ধু বান্ধবের সঙ্গে যোগাযোগ করছে যে ভাই একটা চাকরির ব্যবস্থা করে দাও, আমি একটা চলে যাব ওখানে, কোনো রকমের একটা কিছু একটা ব্যবস্থা করে দাও। কিন্তু এত বদনাম এদের চারদিকে হয়েছে, এত বদনাম হয়েছে যে এদের কোনো দেশ, কোনো কাগজ, কোনো মিডিয়া এদের এর ধারে কাছে ঘেঁষবে না। এ বলেছিল না একবার যে আমার কাজ শেষ হয়ে গেলে আমি চাকরি জীবনে ফিরে যাব, তখনই বলেছিলাম আপনাকে চাকরিতে কেউ রাখবে না মশাই। এখন তো শুনি ওপেনলি ডাকে, ডাস্টবিন শফিক ওপেনলি নাকি ডাকে, আদালতেও নাকি ওপেনলি ডাকছে। যে ক্যাঙ্গারু রায় কোর্টের রায় আছে না, এই দেখুন ক্যাঙ্গারু কোর্টের রায়ে যারা প্রসিকিউটর আছে আর যারা রয়েছে জাজ ফাজ ছিলেন যারা, তাদের অবস্থা কি হয়, তারাও ছাড় পাবেন না। যারা এই ক্যাঙ্গারু কোর্টের অভিনয়টা করেছেন না, তারাও কিন্তু কেউ ছাড় পাবেন না, তারাও কিন্তু জালের মধ্যে পড়ে গেছেন। কারেন্ট জাল আপনাদের আছে না ইলিশ ধরার জন্য, ওই কারেন্ট জালে পড়ে গেছেন। ইউনূস সহ সব কটা কারেন্ট জালে পড়ে গেছেন। আর মনে রাখবেন, সেটা হচ্ছে আননোন ড্রোন, যেমন মায়ানমারে পড়েছিল, এই আননোন ড্রোন হঠাৎ দেখবেন আপনাদের ওখানে দুমদাম আওয়াজ দিতে শুরু করেছে। কে মারছে বুঝতে পারবেন না, আননোন ড্রোন। যেমন একটা পড়েছিল আপনার এয়ারপোর্টে, আননোন ড্রোন পড়বে, কোনোটা সশব্দে, কোনোটা নিঃশব্দে। এবার অপেক্ষা করুন। গত 19 ও 20 তারিখে দিল্লি বৈঠকে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা তার বাংলাদেশের কাউন্টার পার্ট খলিলুর রহমানকে সাদা বাংলায় কয়েকটা বিষয়ে একেবারে চূড়ান্ত হুমকি দিয়েছিলেন। তার মধ্যে সবচেয়ে বড় হুমকি ছিল বাংলাদেশের মাটিতে পাকিস্তানের আইএসআই এর সঙ্গে তাল মিলিয়ে যে ভারত বিরোধী জঙ্গি তৎপরতা চলছে, তা বন্ধ না করলে ভারত নিজেই ব্যবস্থা নেবে সেটা বন্ধ করার। অর্থাৎ ভারতীয় সেনা বাংলাদেশে ঢুকে যাবে। তারপর শুধু যে জঙ্গিদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে তা নয়, আরো অনেক হিসাব মেটাবে। খুব স্বাভাবিকভাবেই ভারতের এই হুমকিকে কথার কথা মনে করার কারণ ছিল না। খোঁজ নিচ্ছিলাম এই হুমকি পেয়ে বাংলাদেশ কি করে। খবর আসছিল অসমর্থিত সূত্র থেকে যে জঙ্গিদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে নাকি সেখানকার সেনা, সরকার নয়, সে দেশের সেনা। কারণ সরকার চায়নি জঙ্গিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে, তাহলে তো সরকারের গদিটা টলমল করে যাবে, পড়ে যাবে সরকার। আর সেনাও সরকারকে না জানিয়ে কিছু ব্যবস্থা নিতে বাধ্য হয়েছে। তাই বাংলাদেশ সেনার কাছ থেকে এই ব্যাপারে ভারতীয় সেনার কাছে কিছু খবর এসে পৌঁছেছে। যদিও ভারত খুশি নয় ব্যবস্থার পরিমাণগত দিক দিয়ে, এবং সেটা বাংলা সেনাকে জানিয়েও দিয়েছে যে এইটুকুতে আমরা খুশি নই, এবং বলেছে যে উই ওয়ান্ট মোর অ্যাকশন, না হলে বিপদ আছে। কি সেই বিপদ বলবো সেটা, তার আগে জঙ্গিদের বিরুদ্ধে কি ব্যবস্থা নিয়েছে বাংলাদেশের সেনা তার কথা বলি। 19-20 নভেম্বর 2025 তারিখে দিল্লিতে বাংলা ও বাংলাদেশের জাতীয় নিরাপত্তা, তাই দিল্লিতে ভারত ও বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের বৈঠকের ঠিক পরেই বাংলাদেশে একটি সামরিক অভিযান পরিচালিত হয়েছে। এই তথ্য বিভিন্ন সূত্র থেকে অসমর্থিত কিন্তু নির্ভরযোগ্য আমরা পেয়েছি। নিচে ঘটনাগুলোর বিস্তারিত যোগসূত্র তুলে ধরা হলো। 1, অজিত ডোভাল ও খলিলুর রহমানের বৈঠকটি মূলত কলম্বো সিকিউরিটি কনক্লেভের অংশ ছিল,
তবে দুই দেশের নিরাপত্তা প্রধানরা গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বিষয় নিয়েও একান্ত বৈঠক করেন। ভারতীয় সংবাদ মাধ্যম ও নিরাপত্তা বিশ্লেষকদের মতে ভারত এই বৈঠকে সীমান্তের ওপার থেকে আসা জঙ্গি হুমকি এবং বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোর যেমন কুকি চিন বা কেএনএফ তাদের কার্যক্রম নিয়ে ভারতের উদ্বেগের বিষয়টি জোরালোভাবে তুলে ধরেছিল। বৈঠকের অব্যবহিত পরেই সামরিক অভিযান করে বাংলাদেশ সেনা। বৈঠকের মাত্র 4 দিন পর 24শে নভেম্বর 2025 বাংলাদেশ সেনাবাহিনী পার্বত্য চট্টগ্রামে একটি বড় ধরনের অভিযান চালায়। তাদের লক্ষ্যবস্তু ছিল কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট বা বোম পার্টি। ভারত দীর্ঘদিন ধরেই অভিযোগ করে আসছে যে এই গোষ্ঠীটি সীমান্তের দুপাশে অস্থিরতা তৈরি করছে এবং মিজোরাম সীমান্তে ভারতের নিরাপত্তার জন্য তারা হুমকি। এর ফলাফল কি হলো? এই সামরিক অভিযানের বান্দরবানের রুমা উপজেলার গহীন জঙ্গলের সেনাবাহিনীর এই বিশেষ অভিযানে 3 জন কেএনএফ জঙ্গি নিহত হয়। সেখান থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়। এই জায়গাটি অভিযানটি মূলত বান্দরবান ও রাঙামাটি সংলগ্ন দুর্গম সীমান্তবর্তী এলাকায় পরিচালিত হয়েছে, যা ভারতের মিজোরাম সীমান্তের খুব কাছে। ভারতের অজিত ডোভালের অন্যতম দাবি ছিল জঙ্গি ঘাঁটি বাংলাদেশের সেগুলো গুটিয়ে দিতে হবে, ভেঙে দিতে হবে। সেই জঙ্গি ঘাঁটিতে তো শুধু কেএনএফ নয়, বাংলাদেশের নিজস্ব জঙ্গিরাই আছে তার মধ্যে বেশি। আনুষ্ঠানিকভাবে এই দাবি স্বীকার করা না হলেও ঘটনা প্রবাহ অত্যন্ত ইঙ্গিত দিচ্ছে। কাকতালীয় নাকি পরিকল্পিত জানা যায় না। অজিত ডোভাল নিরাপত্তার বিষয়ে জিরো টলারেন্স বা কঠোর ব্যবস্থা নেওয়ার বার্তা দেওয়ার ঠিক পরেই এই অভিযান পরিচালিত হয়েছে। বিশ্লেষকদের ধারণা, ভারত সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্য শেয়ার করেছিল খলিলুর রহমানের সঙ্গে, যার ভিত্তিতে বাংলাদেশ সেনাবাহিনী এই সার্জিক্যাল ধাঁচের অপারেশনটি চালায়। কিন্তু শুধু কেএনএফ কেন? কেএনএফ এর সাথে ভারতের উত্তর পূর্বাঞ্চলের বিচ্ছিন্নতাবাদীদের এবং কোনো ক্ষেত্রে আন্তঃসীমান্ত অস্ত্র চোরাচালান চক্রের যোগসাজশ রয়েছে। তাই এই ঘাঁটিগুলো উড়িয়ে দেওয়া ভারতের নিরাপত্তার জন্য স্বস্তিদায়ক। কিন্তু বাংলাদেশের নিজস্ব যে জঙ্গিরা আছে, তাদের নিজেদের যে জঙ্গিরা আছে, ওই আল শামস, আল বদর, এবিটি, হিজবুত তাহরির, এই যে সবগুলো রয়েছে, তাদের ক্ষেত্রে কি ব্যবস্থা? কোনো ব্যবস্থা নেওয়া হয়নি এবং তার জন্য ভারত এই ব্যবস্থাতে সন্তুষ্ট নয়। এটুকুতে ভারত বেশ বড় ধরনের 12টি জঙ্গি ঘাঁটির তালিকা দিয়েছিল খলিলুর রহমানের হাতে। তার মধ্যে মাত্র 2-3টির ক্ষেত্রে ব্যবস্থা নিয়েছে বাংলাদেশ, সেগুলো ওই কেএনএফ জঙ্গিদের ব্যাপারে। বাকিগুলো যথারীতি আছে। বাংলা সেনা বলছে তাদের নিজেদের জঙ্গি, বাংলাদেশের নিজের জঙ্গিদের ক্ষেত্রেও নাকি শীঘ্র ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু ভারতের কাছে গোয়েন্দা সূত্র থেকে খবর এসেছে সেনাবাহিনীর এই অ্যাকশনের বিরুদ্ধে ইউনূস সরকারের সমর্থক যারা আছে, যেসব দলগুলো, বিশেষ করে জামাত, এনসিপি, এমনকি বিএনপি, তারা খেপে গেছে। তারা ইউনূসকে দিয়ে সেনার হাত বেঁধে দিয়েছে। ফলত অ্যাকশনে যাওয়ার ব্যাপারে প্রস্তুতি চূড়ান্ত করে ফেলেছে ভারত। যেটা বলেছিলাম না এর আগে একটা ভিডিওতে, যে টাইম বোমা দিয়ে দিয়েছেন একবারে দিন ঠিক করে, সেদিন 7 দিন কিংবা 15 দিন, বিভিন্ন কারণ এই ব্যাপারে তো কোনো আধিকারিক জানকারি নেই, সুতরাং একটা দিন ঠিক করেছে, এটা জানা গেছে। তাহলে ব্যাপারটা দাঁড়াচ্ছে যে অভিযান হয়েছে বটে, তবে সেখানটায় বড় কিছু হয়নি। বাংলাদেশের সংবাদ মাধ্যমগুলোতে অবশ্য এই বিষয়ে খবর ব্ল্যাক আউট করা হয়েছে। তবে ভারতীয় গোয়েন্দারা কনফার্ম করেছে যে বান্দরবান জেলার দূরবর্তী ক্যাম্পে রোহিঙ্গা যুবক এবং জঙ্গি সংগঠনের সদস্যদের প্রশিক্ষণ দেয়া হচ্ছে। ব্রাহ্মণবাড়িয়া জেলায় একই ধরনের কার্যক্রম পরিচালিত হচ্ছে। সিলেট জেলা পাকিস্তানের সামরিক প্রশিক্ষকদের তত্ত্বাবধানে প্রশিক্ষণ ক্যাম্প চলছে। প্রশিক্ষণের বিষয়বস্তু হলো এই ক্যাম্পগুলিতে আইইডি তৈরি, গেরিলা কৌশল এবং সীমান্ত অনুপ্রবেশ প্রশিক্ষণ দেয়া হচ্ছে। এই ক্যাম্পগুলোর বেশিরভাগই চলছে যথারীতি চালু আছে উত্তর বাংলাদেশের জঙ্গি ক্যাম্পগুলো। আর এতেই খেপে গেছে ভারত এবং প্রথম টার্গেট রেখেছে ওই উত্তর বাংলাদেশের অংশ, শিলিগুড়ি করিডোরের লাগোয়া সীমান্ত। প্রস্তুতি পর্ব শেষ, এখন শুধু ফায়ার বলার অপেক্ষা, তারপরে
দুমদুমার শুরু হবে। কিরকম প্রস্তুতি ভারতের? কোনো দেশের, দেখুন, কোনো দেশের সেনাবাহিনীর লাইভ বা প্রকৃত সেনা সংখ্যা এবং মজুত করা অস্ত্রের সুনির্দিষ্ট তালিকা গোপন থাকে, পাওয়া যায় না। তবে সামরিক গঠনের বা ফরমেশনের সাধারণ কাঠামো এবং ওপেন সোর্স বা জনসমক্ষে আসা তথ্যের ভিত্তিতে একটি ধারণা দেয়া যায়। ভারতের সামরিক উপস্থিতিটা কিরকম? ভারতের পূর্বাঞ্চলীয় কমান্ডের অধীনে এই এলাকাটি অত্যন্ত সুরক্ষিত। ওই শিলিগুড়ি করিডোরের ওই এলাকা মূল দায়িত্ব পালন করে ত্রিশক্তি কোর। প্রধান ঘাঁটি ওর অবস্থান হলো সুকনা, এটা শিলিগুড়ির খুব কাছে, এবং এখানে 33 নম্বর কোরের সদর দপ্তর। এটি এই পুরো অঞ্চলের প্রধান কমান্ড সেন্টার। বিন্নাগুড়ি, এখানে 20 মাউন্টেন ডিভিশন, কিরপান ডিভিশন আছে, তার সদর দপ্তর। এই ডিভিশনটি মূলত ডুয়ার্স এবং করিডোরের সুরক্ষার দায়িত্বে থাকে। কালিম্পং, এখানে 27 মাউন্টেন ডিভিশন, স্ট্রাইকিং লায়ন নাম তার সদর দপ্তর। যদিও এটি পাহাড়ে, তবুও করিডোরের উত্তর দিকের সুরক্ষায় এটি গুরুত্বপূর্ণ। এছাড়া নতুন ফরওয়ার্ড বেস হয়েছে অতি সম্প্রতি। ভারত সরকার এই করিডোরকে আরো শক্তিশালী করতে 3টি নতুন গ্যারিসন বা ফরওয়ার্ড বেস তৈরি করেছে। চোপড়ায়, যেটা উত্তর দিনাজপুর বা বাংলাদেশ সীমান্তের খুব কাছে, কিষানগঞ্জ বিহার সীমান্তে, ধুবড়ি আসাম সীমান্তে, এবং বিমান ঘাঁটি আছে হাসিমারায়, আলিপুরদুয়ারে অবস্থিত। এই ঘাঁটিটি কৌশলগতভাবে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এখানে ভারতীয় বিমান বাহিনীর 101 স্কোয়াড্রন মোতায়েন রয়েছে, যারা অত্যাধুনিক রাফাল যুদ্ধ বিমান পরিচালনা করে। আছে বিমান দপ্তর আছে বাগডোগরায়। এটি মূলত হেলিকপ্টার ইউনিট এবং পরিবহন বিমানের জন্য ব্যবহৃত হয়, যা দ্রুত সৈন্য রসদ পাঠায়। আনুমানিক সৈন্য সংখ্যা কত আছে? আনুমানিক সৈন্য সংখ্যা 40 থেকে 50 হাজার। সাধারণত, অসাধারণ ক্ষেত্রে এটা আরো বেড়ে যায়। আর যুদ্ধাস্ত্র, ওই যে বললাম রাফাল ফাইটার জেট আছে, MI-17 আছে, হেলিকপ্টার, চিনুক হেলিকপ্টার আছে, হেভি লিফট হেলিকপ্টার আছে, স্থলপথে T-72 ক্যাম্প, T-92 যে ট্যাঙ্ক, T-72, T-90 ভীষ্ম ট্যাঙ্ক আছে সমতল এলাকার জন্য। এছাড়া আছে বোফোর্স এবং M777 আল্ট্রালাইট হাউইটজার পাহাড়ি এলাকার জন্য। আর আকাশ প্রতিরক্ষা এয়ার ডিফেন্স সিস্টেম আছে S-400। এবার দেখা যাক বাংলাদেশের প্রস্তুতিটা কেমন। দেখুন, শিলিগুড়ি করিডোরের ঠিক উল্টো দিকে বাংলাদেশের উত্তরাঞ্চল বা রংপুর রিজিয়ন অবস্থিত। এই এলাকাটি বাংলাদেশ সেনাবাহিনীর রংপুর এরিয়া কমান্ডের অধীনে। প্রধান ঘাঁটি তার হলো রংপুর সেনানিবাস, রংপুর ক্যান্টনমেন্ট। এটি এই অঞ্চলের প্রধান সামরিক ঘাঁটি। এখানে 66 পদাতিক ডিভিশন, ইনফ্যান্ট্রি ডিভিশনের সদর দপ্তর। এছাড়া সৈয়দপুর সেনানিবাস, এটি রংপুরের কাছেই অবস্থিত এবং এখানে EME সেন্টার এবং আর্টিলারি ইউনিটের উপস্থিতি। খোলাহাটি সেনানিবাস দিনাজপুরের পার্বতীপুরে, এটিও কৌশলগতভাবে ভারতের করিডোরের খুব কাছে। আনুমানিক সৈন্য যুদ্ধাস্ত্রের ধরনটা কি? সব মিলে সৈন্য সংখ্যা এই ডিভিশনে আছে মোটামুটি 10,000 থেকে 15,000। রংপুরের আশেপাশের ব্রিগেডগুলো মিলিয়ে এই অঞ্চলে সর্বাধিক 20,000-এর মতো সৈন্য মোতায়েন থাকতে পারে। আর যুদ্ধাস্ত্র, আর্মড বা সাঁজোয়া বাহিনী আছে। রংপুর ডিভিশনের অধীনে আর্মার্ড রেজিমেন্ট বা ট্যাঙ্ক ইউনিট রয়েছে। এখানে সাধারণত MBT-2000 বা টাইপ 69 ট্যাঙ্ক ব্যবহার করা হয়। আর্টিলারি, কামানের গোলা বা আর্টিলারি ব্রিগেড আছে, 66 আর্টিলারি ব্রিগেড। পদাতিক বাহিনী, তাদের আধুনিক অ্যাসাল্ট রাইফেল, অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল এবং মোটর সজ্জিত পদাতিক বাহিনী আছে। তুলনামূলক আলোচনা করলে দেখব ভারতের কাছে বাংলাদেশ সামরিক শক্তির বিচারে কোনো প্রতিপক্ষ নয়। তবু ওই যে কথাই আছে না, প্রতিপক্ষকে কখনো ছোট করে দেখতে নেই, কারণ পচা শামুকেও পা কাটে। তাই ভারত তার প্রস্তুতি সর্বোচ্চ পর্যায়ে নিয়ে রেখেছে। কারণ ভারত জানে সুযোগের সদ্ব্যবহার করতে চীন নেমে যেতে পারে সংঘাতে। ট্রাম্প সাহেবের মতিগতির হদিশ পাওয়া ভার, তাই প্রস্তুতি চূড়ান্ত করে রেখেছে ভারত। সবচেয়ে বড় কথা,
ভারত আর নীরব দর্শক হয়ে যে থাকবে না, সেই বার্তা খলিলুর রহমান মারফত পাঠিয়ে দিয়েছে ইউনূস সরকারের কাছে। একেবারে ডেডলাইন সমেত বার্তা, এই তারিখের মধ্যে যা করার করো, নইলে আমরা ঝাঁপিয়ে পড়ব। এখন দেখার বাংলাদেশ সরকার কি করে এবং কি চায়। ইউনূস মাঝে মাঝেই সেনাকে যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে বলেন, ভারত ছাড়া আর কার সঙ্গে তিনি যুদ্ধ করবেন। তার সেনাপতিরা, তার সঙ্গী সাথীরা, তারা ভারতের বিরুদ্ধে 50 লক্ষ সৈন্য, যুবক সৈন্য নামাবার কথাও বলেন। ভারতের বিরুদ্ধে যুদ্ধ প্রস্তুতির কথা ইউনূস যেমন বলেন তেমন বলেন তার সাথীরা। এবার তাদের মনের আশা পূর্ণ হবে বলে মনে হচ্ছে। কারণ তবে মুশকিলটা হচ্ছে কি, এই লড়াই তো মুখে হবে না, ফেসবুকে হবে না, এই লড়াই হবে অস্ত্র এবং সৈন্য সামন্তের উপরে। সুতরাং এই লড়াইটা এবার ইউনূস সাহেব এবং তার সঙ্গীদের লড়াইয়ের স্বাদ পূর্ণ হবে। ধন্যবাদ।